বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমরা ক্লাস 12-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পর্কে আলোচনা করছিলাম। আমি তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা শুরু করেছিলাম তোমাদের সাথে। সেই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কি করে বের করা যেতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তাহলে আমরা কি পড়েছিলাম আমরা একটু মনে করে নিই সেটা। আমরা একটা তড়িৎ দ্বিমেরুর ডেফিনেশন পড়েছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি জেনেছিলাম এবং জেনেছিলাম যদি এরকম একটা তড়িৎ দ্বিমেরু থাকে, এখানে এটা মাইনাস কিউ প্লাস কিউ নিয়ে যদি একটা তড়িৎ দ্বিমেরু গঠিত হয়, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য সেই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কতটা হতে পারে সেটা আমরা পড়েছিলাম। যে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ, এই অক্ষ বরাবর যদি একটা পয়েন্ট হয় পি, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি সেটা আমরা পড়েছিলাম। যে আমরা এরকম পড়েছিলাম ই ইজ ইকুয়াল টু, আমরা ধরেছিলাম এটা সেন্টার, এদিকে এটা ডি এবং ও থেকে পি এর যে দূরত্ব সেটা ছিল আমাদের আর। তাহলে এই পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছিল সেটা আমাদের কত ছিল সেটা আমরা পেয়েছিলাম। সেটা আমরা কত পেয়েছিলাম, ই ইজ ইকুয়াল টু এরকম পেয়েছিলাম আমরা রেজাল্টে 1/4 পাই এপসাইলন ইন্টু 2 PR বাই আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকমটা ছিল। এবং আমি বলেছিলাম যে অক্ষ বরাবর যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে ক্রিয়া করে, সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পি বরাবর ক্রিয়া করে। পিটা কি বোঝাচ্ছে এখানে, পিটা বোঝাচ্ছে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এই বরাবর হবে। আবার এই এই তড়িৎ দ্বিমেরুটার অভিমুখ কোন বরাবর, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে তড়িৎ দ্বিমেরু। তাহলে পি এর অভিমুখ আর ক্যাপিটাল ই এর অভিমুখ এখানে একই দিকে ক্রিয়া করছে। তড়িৎ দ্বিমেরুর অভিমুখ আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যদি অক্ষ বরাবর তড়িৎ দ্বিমেরুর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র আমাদের বের করতে বলে, তাহলে সেখানে ক্যাপিটাল ই ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তড়িৎ দ্বিমেরুর অভিমুখ বরাবর হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বরাবর হয়। তাহলে এভাবে আমরা জিনিসটা পড়েছিলাম এবং আমি বলেছিলাম যে যদি ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের যে ই ভেক্টর ইজ নিয়ারলি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু 2p/r কিউব, এটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এইভাবেই আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত একটা অবস্থানে তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কেমন হয় সেটাও পড়েছিলাম। যে এটা যদি একটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরের একটা পয়েন্ট পি হয়, তাহলে সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি সেটা আমরা পড়েছিলাম। তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়েছিল, এই বরাবর হয়েছিল। লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে পি এর বিপরীত দিকে। পি কোন দিকে ক্রিয়া করছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে ক্রিয়া করছে, মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেদিকে ক্রিয়া করছে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে তার অপোজিটে হয়। তাহলে এই দূরত্বটা যদি আর হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর এক্সপ্রেশন পেয়েছিলাম। ঠিক আছে, সেটা আর আমি এখন লিখছি না, তোমরা এইভাবে রিভিশন করবে প্রত্যেকটি জিনিস সবসময়। যাই হোক, তাহলে এবং আর থিটা অবস্থানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি হয় সেটা আমি পেয়েছিলাম যে এখানে মাইনাস কিউ আর এখানে প্লাস কিউ আছে, দিয়ে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছিল। তাহলে এটার জন্য আর থিটা অবস্থান, এটা একটা পি ছিল আমাদের, এটা ছিল থিটা, এটা ছিল আমাদের আর, সেখানেও তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি হয় সেটা আমরা দেখেছিলাম। সেটা বেরিয়েছিল আমাদের এরকমের 1/4 π/r³ into √3 cos² θ+1 এইভাবে প্রতিদিন পড়তে বসে পুরানো জিনিসগুলো একটু মনে করে নেবে আগে, তাহলে তোমাদের বেটার হবে। তাহলে এইসব জিনিস আমরা পেয়েছিলাম। এই অক্ষস্থিত এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কি হয় সেটাও একটু তোমরা নিজেরা মনে করে লিখবে। ঠিক আছে, তাহলে যাই হোক, যে রেজাল্টটা আমি পেয়েছিলাম, আমি বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ
দ্বিমেরুর ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হয় সেটা হয় প্রপোর্শনাল টু 1/r কিউব। বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার এমসিকিউ এটা কিন্তু এসেছে যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা সেটা আর এর সাথে কিভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে আর কিউবের সাথে ব্যস্ত সম্পর্কে আছে। তখন আমরা লিখি ই ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা এই তড়িৎ দ্বিমেরুটাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো। রাখার পর দেখবো ওই তড়িৎ দ্বিমেরুটার ওপর কি ক্রিয়া করছে, কি ধরনের বল ক্রিয়া করছে, কি ধরনের টর্ক ক্রিয়া করছে, সেটা আমরা দেখব। এতক্ষণ আমরা বের করেছিলাম, ধরো তড়িৎ দ্বিমেরুটা কোথাও আছে, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা আমরা বের করেছি। এখন আমরা এই তড়িৎ দ্বিমেরুটাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যাব, নিয়ে গেলে দেখব যে ওই তড়িৎ দ্বিমেরুটার উপর এখন কত বল প্রযুক্ত হচ্ছে, কত টর্ক প্রযুক্ত হচ্ছে, বা কি ধরনের আরো ব্যাপার প্রযুক্ত হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুটার উপর, সেটা আমরা এখন দেখব। তাহলে এটা আমি একটু তোমাদের আমার নোট থেকে দেখাই। আমার নোট বা পিডিএফ এর যে লিঙ্ক সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখো তাহলে আমার নোটে কি বলা আছে এটা সম্পর্কে দেখি। তাহলে আমরা এখন কোথায় নিয়ে যাব তড়িৎ দ্বিমেরুটাকে? তড়িৎ দ্বিমেরুটাকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যাব। দেখো, যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয় এবং টর্ক ক্রিয়া করে। অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর বল আর টর্ক দুটোই ক্রিয়া করে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর বল হচ্ছে 0 হয় কিন্তু টর্ক ক্রিয়া করে। ঠিক আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, দেখো এবার যদি আমি তোমাদের বোঝাই যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর কতটা বল ক্রিয়া করছে, কতটাই বা টর্ক ক্রিয়া করছে, সেটা আমরা কি করে বুঝতে পারি। দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমি বলেছিলাম কোনো অঞ্চলে যদি তড়িৎ ক্ষেত্র এমন হয় সেই অঞ্চলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান আর অভিমুখ সেম, তাহলে সেই ধরনের তড়িৎ ক্ষেত্রকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, তাহলে এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এরা অল্প দূরত্বে অবস্থান করছে। তাহলে এই অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান অভিমুখ সেম, তাহলে আমি বোঝাচ্ছি এই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই ভেক্টর দিয়ে আমি বোঝাচ্ছি। তার মানে প্রত্যেকটা পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমার ই ভেক্টর। তাহলে এই পয়েন্টও তড়িৎ ক্ষেত্র এরকম ভাবে ক্রিয়া করছে, এই পয়েন্টও তড়িৎ ক্ষেত্র এরকম ভাবে ক্রিয়া করছে, তাহলে সব পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়া করছে এবং প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান সমান। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, তাহলে তড়িৎ দ্বিমেরুর ওই চার্জগুলোর উপর কত করে বল ক্রিয়াশীল হবে। তাহলে আমি তোমাদের পড়িয়েছিলাম তড়িৎ ক্ষেত্র, যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তড়িৎ ক্ষেত্রকে এভাবে লেখা যায়, লিমিট কিউ টেন্স টু 0 এফ বাই কিউ, এরকমটা লেখা যায়। এফটা কি বলেছিলাম? এফটা বলেছিলাম কিউ চার্জের উপর কতটা স্থির তাড়িতিক বল প্রযুক্ত হচ্ছে সেইটা। তাহলে এফ সমান আমি কি লিখতে পারি? কিউ। এফ মানে কি? একটা কিউ চার্জের উপর প্রযুক্ত স্থির তাড়িতিক বল। সো এফ সমান আমি কি লিখতে পারি? সোজা কথায় কিউ ই লিখতে পারি, কিউ লিখতে পারি। ইলেকট্রিক ফিল্ড মানে কি? তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একক ধনাত্মক আধানের উপর কত বল ক্রিয়াশীল হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ই মানে বোঝায় যে একক ধনাত্মক আধানের উপর কত বল ক্রিয়া করছে। যদি আমি বলি যে একটা অঞ্চলের তড়িৎ ক্ষেত্র হচ্ছে 5 নিউটন পার কুলম্ব, তার মানে হচ্ছে 1 কুলম্ব আধানের উপর 5 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে 1 নিউটন আধানের উপর যদি 5 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 1 কুলম্ব আধানের উপর যদি 5 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 10 কুলম্ব আধানের উপর কত নিউটন বল প্রযুক্ত হবে? 10 × 5, তার মানে 50 নিউটন বল প্রযুক্ত হবে। ঠিক আছে, তাহলে কোন অঞ্চলের তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তার সাথে যদি আমি কিউ গুণ করি, তাহলে ওই কিউ চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে ওই কিউ চার্জের উপর কতটা বল প্রযুক্ত হবে সেটা আমি পেয়ে যাব। মনে রাখবে একটা কথা, যে তুমি যদি পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেই বরাবর পজিটিভ চার্জ বিকর্ষিত হবে। কারণ কারণ
তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে এখানে +1 কুলম্ব আধান রাখলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যদি এরকম ডান দিকে হয় তাহলে বোঝায় যে এখানে পজিটিভ চার্জ এই বরাবর বিকর্ষিত হচ্ছে। তাহলে তুমি যদি এখানে কিউ চার্জ রাখো তাহলে +q চার্জ রাখো তাহলে +q চার্জও এই দিক বরাবরই বিকর্ষিত হবে। কিন্তু যদি এখানে তুমি -q চার্জ রাখতে তাহলে কি হতো? প্লাসের জায়গায় যদি এখানে তুমি -q চার্জ রাখতে তাহলে কি হতো? এই -q চার্জ কিন্তু বিকর্ষিত হতো না। কারণ প্লাস চার্জ রাখলে বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিয়ে এই বরাবর বিকর্ষিত হতো, কিন্তু তুমি তো এবার -q রেখেছো, তাহলে -q চার্জ ওই পয়েন্টে রাখলে সেটা এবার আকর্ষিত হবে তড়িৎ ক্ষেত্রের যে ডিরেকশন তার অপোজিটে, এবং ওই -q চার্জের উপর বল কত হবে? বল কিউই হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের সাথে কিউ গুণ করলে ওই চার্জের উপর কতটা বল সেটা পাওয়া যায়, কিন্তু ডিরেকশনটা অপোজিটে হতে পারে। যদি পজিটিভ চার্জ তুমি রাখো তার উপর বলটা প্রযুক্ত হবে ইলেকট্রিক ফিল্ড বরাবর, কিন্তু যদি নেগেটিভ চার্জটা তুমি রাখো তাহলে তার উপর বল প্রযুক্ত হবে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, মানটা একই থাকবে, কিউই থাকবে। ঠিক আছে, তাহলে দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি তাহলে কি হবে? সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি তাহলে কি হবে দেখো, তাহলে আমি যদি বের করতে চাই এবার এই +q আর -q চার্জের উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা যদি আমি দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে পারি? এই +q চার্জের উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে, q ইনটু e, সেটা কোন দিক বরাবর প্রযুক্ত হচ্ছে? এই বরাবর প্রযুক্ত হচ্ছে q ইটা। আর এই -q চার্জের উপর যে q ইনটু e এই বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে? সেটা হচ্ছে ওপরের এই q এর অপোজিটে প্রযুক্ত হচ্ছে। তাহলে এটাকে আমি বলছি যে এটা হচ্ছে -qe। তাহলে এই +qe আর -qe কে যদি তুমি যোগ করো তাহলে কি পাবে আনসারে? তুমি পাবে 0। তাহলে এই পুরো তড়িৎ দ্বিমেরুটার উপর টোটাল ফোর্স কত হবে? যে +q চার্জের উপর বল হচ্ছে +qe আর -qe চার্জের উপর বল হচ্ছে -q। এই মাইনাসটা বোঝাচ্ছে যে এই বলটা, এই -qe বলটা +q এর অপোজিটে ক্রিয়া করছে। তাহলে মাইনাস এই দুটোকে যোগ করলে কত পাবো? 0। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর টোটাল বল কত হয়? 0 হয়। কিন্তু টর্ক কি 0 হবে? না, টর্ক 0 হবে না। টর্ক তোমরা ক্লাস 11 এ একটু পড়েছিলে। টর্ক কি করে? টর্ক হচ্ছে একটা বস্তুতে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। তার মানে এই +q আর -q চার্জের উপর দেখো সমান আর বিপরীতমুখী দুটো বল প্রযুক্ত হয়েছে। তাহলে একটা বস্তুর উপর সমান আর বিপরীতমুখী বল যখনই প্রযুক্ত হবে তখনই সে সেই বস্তুকে ঘুরিয়ে দিতে পারে। মানে এই +qe চার্জটা এটাকে এইদিকে আনার চেষ্টা করছে, -qe চার্জটা এটাকে এইদিকে আনার চেষ্টা করছে। তাহলে এই জিনিসটা কি হতে পারে? রোটেট হতে পারে এখন। তাহলে এই সিস্টেমটার উপর একটা টর্ক ক্রিয়া করছে। তাহলে আমরা বুঝলাম যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি তুমি রাখো তার উপর টোটাল বল 0 হবে, কিন্তু টর্ক কিন্তু 0 হবে না। টর্কের একটা মান কিন্তু সেখানে থাকবে। হ্যাঁ, টর্ক 0 হতে পারে, সেটা স্পেশাল কেসে, কিন্তু নর্মালি আমরা বলি যে ওখানে একটা টর্ক আছে। আর তড়িৎ দ্বিমেরুটার উপর টোটাল ফোর্স কিন্তু 0 হয়ে যাবে। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি তুমি রাখো, অসম তড়িৎ ক্ষেত্রে এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র আর এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র সেটা তো আর আলাদা হবে না। এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র যদি E1 হয়ে যায়, এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্র তখন E2 হয়ে যাবে। সেটা ডিরেকশনও একই হতে পারে। অবশ্য এখানে মাইনাস কেউ চার্জ আছে, তাহলে ডিরেকশনটা এরকম, মানে নানা রকম হতে পারে। ঠিক আছে, তখন আর এরকম ক্যান্সেল আউট করবে না তারা। তার মানে অসম তড়িৎ ক্ষেত্রে আর তড়িৎ দ্বিমেরুর উপর টোটাল ফোর্স কিন্তু 0 হয়ে যাবে না। ঠিক আছে, আর অসম তড়িৎ ক্ষেত্রে কিন্তু একটা টর্ক ক্রিয়া করবে, যেরকম এখানে করছে। অসম তড়িৎ ক্ষেত্রে তাহলে টর্ক আর বল দুটোই ক্রিয়া করবে একটা তড়িৎ দ্বিমেরুর উপর, কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর শুধুমাত্র টর্ক ক্রিয়া করবে, বল ক্রিয়া করবে না। ঠিক আছে, বলটা 0 হবে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, এটা আমি নোটেও লিখেছি। ওকে, এবার আমি কি করব, যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর তো একটা টর্ক ক্রিয়া করছে, সেই টর্কের রাশিমালাটা আমি তোমাদের বের করে দেখাবো। এই টর্কের রাশিমালাটা আমরা বের করব, এটা আমাদের কাজে লাগবে, কিন্তু ভালো করে মনে রাখতে হবে আমাদের। সো আমরা প্রথমে কি করব, যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর টর্কের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর টর্কের রাশিমালা, তড়িৎ দ্বিমেরুটা এখন কোথায় আছে?
সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর যে টর্কের রাশিমালা সেটা আমি তোমাদের এখন প্রমাণ করে দেখাবো। এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা করতে পারি সেটা। ধরো এরকম একটা তড়িৎ দ্বিমেরুকে আমি এখানে রেখেছি, এটা হচ্ছে ধরো মিডল তড়িৎ দ্বিমেরু। আমি বোঝাচ্ছি যে এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, আমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর ধরছি যে সুষম তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়া করছে ধনাত্মক এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে আমি দেখাচ্ছি একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা আমি বোঝাচ্ছি বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে আমার মাইনাস কিউ চার্জ আছে, বি পয়েন্টে আমার প্লাস কিউ চার্জ আছে। এই প্লাস আর মাইনাস কিউ চার্জ নিয়ে আমাদের এই তড়িৎ দ্বিমেরুটা তৈরি করেছে। এবার এই এই বি পয়েন্টে যে প্লাস কিউ চার্জ আছে তার উপর একটা বল ক্রিয়া করছে, সেই বলটাকে আমি বোঝাচ্ছি F1 দিয়ে। কেন বল ক্রিয়া করছে? কারণ কিউ চার্জটাকে তুমি কোথায় রেখেছো? ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছো। তাহলে ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি প্লাস কিউ চার্জকে রাখো তুমি, তার উপর একটা বল ক্রিয়া করবে, সেটাকে তুমি F1 দিয়ে বোঝাচ্ছ। আর মাইনাস কিউ চার্জকে যদি ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্রে তুমি রাখো, তাহলে তার উপর একটা বল ক্রিয়া করবে, সেটাকে আমি F2 দিয়ে বোঝাচ্ছি। এই বলটা এরকম উল্টো দিকে হবে F1 এর। কেন উল্টো দিকে হবে সেটা আমি অলরেডি বুঝিয়েছি, যে ঋণাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রে রাখলে তড়িৎ ক্ষেত্রের অপোজিটে সে আকর্ষিত হয়, এবং পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রে রাখলে সেই পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্র বরাবর বিকর্ষিত হয়। তাহলে F1 এর অভিমুখ হবে, F1 এর অভিমুখ হবে ই বরাবর, আর F2 এর অভিমুখ হবে ই এর অপোজিট দিকে, সেটাই আমি ছবিতে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে F2 এর অভিমুখ হবে কোন দিকে? F2 এর অভিমুখ হবে এই দিকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে F1 সমান আমি কি লিখতে পারি? F1 সমান আমি লিখতে পারি QE। তাহলে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ চার্জকে রাখলে তার উপর কত বল প্রযুক্ত হবে? তার উপর কিউ ইন্টু ক্যাপিটাল ই বল প্রযুক্ত হবে। যদি চার্জটা নেগেটিভ হয়ে যায় তাহলে বলের ডিরেকশনটা জাস্ট উল্টো হয়ে যাবে। তাহলে F2 সমান কি হয়ে যাবে আমাদের? F2 সমান হবে মাইনাস QE, এরকম বলটা আমাদের প্রযুক্ত হবে। তাহলে F1 আর F2 আমরা পেয়ে গেলাম যে ওই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের উপর কত কত করে বল এখানে প্রযুক্ত হচ্ছে। এবার আমি এই মিডল পয়েন্টটাকে ও বলছি ধরো, তাহলে ও সাপেক্ষে কতটা টর্ক ক্রিয়া করছে এই পুরো তড়িৎ দ্বিমেরুটার উপর, এবার সেটা আমরা হিসাব করব। তাহলে ও বিন্দু সাপেক্ষে ক্রিয়াশীল টর্ক সেটা কত হবে? ও বিন্দু সাপেক্ষে ক্রিয়াশীল টর্ক টর্ককে আমরা কি দিয়ে লিখতাম? ক্লাস 11 টাউ দিয়ে লিখেছিলাম। সো টর্ক মানে কি? টর্ক মানে হচ্ছে আর ক্রস এফ। এই আরটা কি বোঝায়? আরটা বোঝায় যে বিন্দু সাপেক্ষে তুমি টর্কের হিসাব করছো। আমরা কোন পয়েন্ট সাপেক্ষে টর্ক হিসাব করছি? এখানে ও সাপেক্ষে টর্ক হিসাব করছি। তাহলে যে বিন্দু সাপেক্ষে তুমি টর্ক হিসাব করছো, সেই বিন্দু থেকে যে পয়েন্টে ফোর্সটা প্রযুক্ত হয়েছে তার যে দূরত্ব, সেটাকে বলে এখানে আর। ধরো সাপোজ তুমি এই ও পয়েন্ট সাপেক্ষে টর্ক হিসাব করছো পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টে যে ফোর্সটা ক্রিয়া করছে সেটা এরকম ভাবে ক্রিয়া করছে। তাহলে ও থেকে এই ফোর্স যে পয়েন্টে ক্রিয়া করছে তার যে দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে আর। সো এই আর ভেক্টরের সাথে এই আর এর অভিমুখ ও থেকে সবসময় এরকম বাইরের দিকে হবে। সো এই আর ভেক্টরের সাথে যদি তুমি এফ ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো, তাহলে যে রেজাল্টটা পাবে সেটাই হবে আমাদের টর্কের রাশিমালা। তাহলে টর্ক সমান কি হয়? এরকম সোজা কথায় বলি আর ক্রস এফ, এটাই আমাদের টর্ককে নির্দেশ করে। আর টর্ক একটা বস্তুতে ঘূর্ণনের সৃষ্টি করে। তাহলে ও সমান আমরা কি টর্ক টাউ সমান আমরা কি লিখতে পারি? আর ক্রস এফ। আর বলতে কি বোঝানো হয়, এফ বলতে কি বোঝানো হয় বুঝেছো আশা করি। এফ বলতে এখানে ফোর্সটাকে বোঝানো হচ্ছে, আর হচ্ছে ও থেকে ওই ফোর্সের ক্রিয়াবিন্দুর যে দূরত্ব সেইটা। তাহলে F1 ক্রিয়া করছে বি পয়েন্টে, তাহলে ও থেকে F1 যে পয়েন্টে ক্রিয়া করছে তার দূরত্ব কত? OB। তাহলে ও সাপেক্ষে F1 ফোর্সের জন্য যে টর্ক হবে সেটা কত হবে? যে ও সাপেক্ষে F1 ফোর্সের জন্য যে টর্ক হবে সেটা হবে OB ক্রস কি হবে আমাদের? F1। এটা হবে আমাদের। আর আর এই ও সাপেক্ষে এই F2 ফোর্সের জন্য টর্ক কত হবে আমাদের? ও সাপেক্ষে F2 ফোর্সের জন্য কতটা টর্ক হবে? সেটা হবে OA ভেক্টর, এটা হচ্ছে আর ক্রস এফ। এফ মানে কত এখানে? F2 কে আমি বোঝাচ্ছি। তাহলে ব্যাপারটা আমাদের এরকমটা দাঁড়াবে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল আমাদের। এরপরে আমরা কি লিখতে পারি? দেখো,
সো F1 মানে কি লিখে রেখেছি, কিউ ইন্টু ই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওবি ক্রস আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু ই, এরকম লিখতে পারি। আর এখানে আমরা কি লিখতে পারি, F2 মানে কত, মাইনাস কিউ। তাহলে মাইনাস টু যদি আমরা আগে দিয়ে দিই তাহলে আমাদের জিনিসটা দাঁড়াবে এরকমের যে ও এ ক্রস কি হবে, কিউ ই, এরকমটা দাঁড়াবে আমাদের। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা এরকম পাচ্ছি যে কিউ ই, কিউ ই, আচ্ছা কিউইটা আমাদের পরে আছে, যেহেতু এখানে ক্রস প্রোডাক্ট হয়ে আছে তাহলে ভেক্টর যেখানে আছে সেখানেই তোমাকে লিখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে কিউইটা পরে আছে, তাহলে ওবি ভেক্টর বারবার রিভিশন করতে হবে, নাহলে কিন্তু ক্লাস 12 কিছু বুঝবে না। সেজন্য ক্লাস 11 এর ভেক্টরের ক্রস প্রোডাক্ট, স্কেলার গুণ, তারপর ভেক্টর গুণ, এগুলো মনে করা কিন্তু খুবই জরুরি, বারবার এগুলো পড়বে। ঠিক আছে, সো কিউই। আর যাদের পড়া আছে তারা একবার একটু দেখে নিতে পারো, আর যাদের পড়া নেই তারা কিন্তু একবার দেখে নেবে, নাহলে কিন্তু খুবই সমস্যা হবে ক্লাস 12-এ। সো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, একটা ভেক্টর যদি এরকম হয়, ধরো এ বি তুমি লিখেছো, এ বি ভেক্টর এটা। এবার মাইনাস এ বি ভেক্টর বলতে কি বোঝানো হবে, এ বি ভেক্টরের অপোজিটে যে ভেক্টরটা ক্রিয়া করছে সেটাকে বোঝানো হবে। তাহলে মাইনাস এ বি মানে কি, মাইনাস এ বি মানে সেই ভেক্টরটাকে আমরা বোঝাচ্ছি যেটা এ বির অপোজিটে। তাহলে এ বির অপোজিটে যদি হয় সেই ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, সেই ভেক্টরটা বি থেকে এ এর দিকে ক্রিয়া করছে, এ বির অপোজিটে মানে বি থেকে এ এর দিকে ক্রিয়া করছে। তাহলে মাইনাস এ বি না লিখে আমরা সেটাকে সিম্পলি বলতে পারি বি এ। তাহলে এই যে ও বি এটা এর মতো থাকলো, কিন্তু এই যে ওই মাইনাস ও এ, মাইনাস ও এ না লিখে ও এ ভেক্টরটার অপোজিট, তাহলে ও এ ভেক্টরটা এই দিকে ক্রিয়া করছে, তার অপোজিট মানে কি, এ থেকে ও এর দিকে আমাকে যেতে হবে। তাহলে মাইনাস ও এ কে আমরা লিখতে পারি প্লাস প্লাস এও। তাহলে মাইনাস ও এ মানেই হচ্ছে প্লাস ও, জাস্ট উল্টে দিতে হবে। তাহলে এটা ক্রস কি লিখতে পারি আমরা, কিউ ইন্টু ই, এরকম আমরা লিখতেই পারি। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি দেখো, তাহলে দেখো এটা আমি মুছে দিই এখানে। ওকে, তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে তড়িৎদ্বিমেরুটার জন্য যে টর্ক, সেই টর্কটাকে আমরা কিভাবে, সরি তড়িৎদ্বিমেরুর যে তড়িৎদ্বিমেরু ভ্রামক সেটাকে আমরা কি লিখতে পারি এখানে। আমি বলেছিলাম তড়িৎদ্বিমেরুর আধান বলতে তড়িৎদ্বিমেরুর ধনাত্মক আধানটাকে বোঝায়, আর এখানে তড়িৎদ্বিমেরুর ধনাত্মক আর ঋণাত্মক আধানের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা এখানে এ বি। তাহলে এটাই হচ্ছে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান, এখানে তড়িৎদ্বিমেরু আধান আর তড়িৎদ্বিমেরুর ধনাত্মক আর ঋণাত্মক আধানের মধ্যবর্তী দূরত্ব, এই দুটোকে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যায় সেটাকেই বলে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। আর এর অভিমুখ কোন দিকে হয়, ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে এখানে এ থেকে বি এর দিকে ক্রিয়া করছে তড়িৎদ্বিমেরু ভ্রামকটা, তাহলে সেটাকে আমরা এইভাবে বোঝাতে পারি যে কিউ ইন্টু এ বি, তার মাথায় ভেক্টর, এটা যদি আমি লিখি এটা এখানে তড়িৎদ্বিমেরু ভ্রামককে বোঝাবে। তাহলে এইটাই যদি হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি, এই ওবি প্লাস এও, ওবি প্লাস এও মানে কি হবে, ওবি মানে এখান থেকে এইটুকু, আর এ থেকে ও মানে কি এদিক থেকে এই এও মানে এইটুকু। তাহলে এও আর ওবি তো একই ডিরেকশনে আছে, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি টোটাল কত পাবো, টোটাল আমি পাবো এবি ভেক্টর। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি যে এবি, এবি ভেক্টর, আর তার আগে কিউ তো স্কেলার রাশি, তাহলে কিউ কে যেখানে খুশি লেখা যায় এখানে। সো ক্রস কি হবে আমাদের ই, এরকমটা হয়ে যাবে আমাদের। আর কিউ ইন্টু এ বি ভেক্টর, এটা মানে কি পেয়েছিলাম আমরা, পি পেয়েছিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি কি, পি ক্রস ই। তাহলে আমরা লিখতে পারি পি ক্রস ই, এটাই হচ্ছে টর্কের রাশিমালা। কার ক্ষেত্রে টর্কের রাশিমালা, একটা তড়িৎ দ্বিমেরুকে তুমি যখন সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবে তার উপর যে টর্ক ক্রিয়া করবে তার রাশিমালা এটা। তাহলে এই টর্কের মান যদি আমরা লিখতে চাই, সেই টর্কের মান কত হবে, মান হবে হচ্ছে ভেক্টর, এটা কিন্তু ভেক্টর গুণফল, পি মানে তড়িৎদ্বিমেরু ভ্রামক আর ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই দুটোর যদি ভেক্টর গুণ করি তাহলে আমরা টর্কটা পাবো। আর আমরা জানি এ আর বি এর যদি ভেক্টর গুণ হয় তাহলে এ ক্রস বি করলে কি পাওয়া যায়, এ বি ইন্টু সাইন থিটা মান হিসেবে পাওয়া যায়। তাহলে এখানেও এই পি ভেক্টর ক্রস ই ভেক্টর করলে তুমি মান হিসেবে কত পাবে, এই টর্কের মান কত হবে, টর্কের মান হবে পি ই ইন্টু সাইন থিটা, এইটা হবে আমাদের টর্কের মান। এই থিটাটা কি বোঝাচ্ছে, থিটাটা বোঝাচ্ছে যে তড়িৎ দ্বিমেরুটা ই এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে টর্ক সমান এখানে কত হবে, তাহলে পি ই সাইন থিটা, আর ভেক্টর ফর্মে ডিরেকশন সহ
রেজাল্ট চাইলে আমাদের কি লিখতে হবে, পি ক্রস ই, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে দেখো আমি সবভাবে এখানে লিখেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে টর্কের রাশিমালাটা কি হতে পারে এখানে। তাহলে আমরা কি পেলাম, যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর যে মোট বল সেটা কি হবে, 0 হবে, কিন্তু একটা টর্ক ক্রিয়া করবে, আর সেই টর্কের রাশিমালাটা কেমন হতে পারে, এইরকমটা হতে পারে। যদি এখানে থিটা 0 হয়ে যায় তাহলে টর্কটা কত হয়ে যাবে, টর্কটা হয়ে যাবে 0। থিটা যদি 0 হয়ে যায়, কারণ সাইন 0 এর মান 0, তার মানে একটা তড়িৎ দ্বিমেরু যদি তড়িৎ দ্বিমেরু বরাবর থাকে, একটা তড়িৎ দ্বিমেরু যদি ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে, পি এর ডিরেকশন আর ই ভেক্টরের ডিরেকশন যদি একই দিকে হয়ে যায়, সেই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর যে টর্কটা ক্রিয়াশীল হবে সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, অথবা যদি উল্টো দিকেও থাকতো, যে পি এদিকে আছে, তোমার মানে ই এদিকে আছে আর পি তার ঠিক উল্টো দিকে আছে, এরকমটা করে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়ে যেত, 180 ডিগ্রি, সে সাইন 180 ডিগ্রির মানও 0। তাহলে সেই ক্ষেত্রেও টর্কটা কি হয়ে যেত, 0 হয়ে যেত। তাহলে পি বরাবর যদি থাকে, উল্টো দিকে থাকতে পারে ই এর, পি আর ই যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে বা একই দিকে ক্রিয়া করে, সেই অবস্থায় টর্কটা 0 হবে। অন্য সব ক্ষেত্রে কিন্তু টর্কটা এখানে ক্রিয়াশীল হবে। সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর টর্ক কিন্তু ক্রিয়াশীল হবে। আর সেই টর্কের রাশিমালাটা কেমন হতে পারে সেটা আমি তোমাদের বোঝালাম। ঠিক আছে, আশা করি এটা তোমাদের মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর যে টর্কটা ক্রিয়া করছে, সেই টর্কের রাশিমালা তো আমরা পেলাম। এবার এটাকে ব্যবহার করে একটা সুষম মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুর কতটা স্থিতিশক্তি থাকতে পারে সেটা আমরা বের করব। আমরা জানি এই টর্কের প্রভাবে কার্য হতে পারে। টর্কের জন্য একটা বস্তুর কৌণিক সরণ হতে পারে, আর টর্কের জন্য যদি একটা বস্তুর কৌণিক সরণ হয় তাহলে সেখানে কার্য হয়। যেমন ধরো তুমি একটা বস্তুর উপর বল দিচ্ছ, তাহলে বলের প্রভাবে তুমি একটা বস্তুর উপর ধরো বল দিচ্ছ, তাহলে বলের প্রভাবে সেই বস্তুটার কি হতে পারে, বলের প্রভাবে সেই বস্তুটার সরণ হতে পারে। সেই বল আর সরণের যদি আমরা স্কেলার গুণ করতাম তাহলে আমরা কি পেতাম, কার্য পেতাম, ক্লাস 11 আমরা শিখেছি। তাহলে সেই একইভাবে তাহলে এখানে আমরা বের করব যে তড়িৎ দ্বিমেরুর এগুলো আমার নোটে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা পড়বে বা তোমাদের বইয়েও লেখা আছে, সেখান থেকে পড়লে হবে, এখান থেকে পড়লেই হবে। কৃতকার্য আবার স্থিতিশক্তি, এই দুটো জিনিস আমি এখন বের করে দেখাবো। এই প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা রাশিমালা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এগুলো খুবই দরকারি। এগুলো তোমরা পরে আবার তোমরা চৌম্বক ক্ষেত্রে এই ধরনের জিনিসপাতি কিন্তু পড়বে, জিনিসগুলোই কিন্তু পড়বে, কাজেই এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এখানে। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরুর আবর্তনের জন্য কতটা কৃতকার্য হচ্ছে বা কতটা স্থিতিশক্তি তাদের জমা আছে সেটা আমরা এখন বের করব। তাহলে ধরো সাপোজ একটা তড়িৎ দ্বিমেরু এখন এভাবে আছে, ধরো সাপোজ একটা তড়িৎ দ্বিমেরুকে আমি এভাবে রেখেছি এবং তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটা এইভাবে আছে, তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর ক্রিয়া করছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, এবং সেই মাইনাস কিউ প্লাস কিউ চার্জ দিয়ে যে তড়িৎ দ্বিমেরুটা গঠিত হয়েছে সেটা কোনো অবস্থায় কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার তড়িৎ দ্বিমেরুটা এখন থিটা অ্যাঙ্গেলে আছে, এই থিটা অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেলে থাকার জন্য এই তড়িৎ দ্বিমেরুটার উপর কি ক্রিয়া করছে, একটা টর্ক ক্রিয়া করছে। সেই টর্কের মান কত হবে, টর্কের মান হবে হচ্ছে পিই সাইন থিটা, যেটা একটু আগে আমরা পড়লাম, যে একটা তড়িৎ দ্বিমেরু যদি তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে থাকে তাহলে সেই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে, মান হবে পিই সাইন থিটা। এই টর্কটা কি করতে চাই, এই টর্কটা এই তড়িৎ দ্বিমেরুকে এই ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে আসতে চায়, এই ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে আসতে চায়। কেন, কারণ দেখো এই টর্কের যদি তুমি অভিমুখটা দেখো পি ক্রস ই, তাহলে সেটা এমন দিকে কাজ করবে যেন এই এই তড়িৎ দ্বিমেরুটাকে সেই টর্কটা ইলেকট্রিক ফিল্ড বরাবর নিয়ে আসতে পারে, সেই দিকেই ক্রিয়া করবে টর্কটা।
তার মানে এই প্লাস কিউ চার্জটা চলে আসতে চাচ্ছে এই পয়েন্টের কাছাকাছি, আর মাইনাস কিউ চার্জটা চলে আসতে চাচ্ছে এই পয়েন্টের কাছাকাছি। যেহেতু মাইনাস কিউ চার্জটা আকর্ষিত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, তাহলে ও ওই দিকে সরে যেতে চাইছে। আর যেহেতু প্লাস কিউ চার্জটা ইলেকট্রিক ফিল্ড দ্বারা বিকর্ষিত হচ্ছে, তাহলে ও দূরে সরে যেতে চাইছে। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে তড়িৎ, এই যে টর্কটা ক্রিয়াশীল হচ্ছে, সেটা টর্কটা তড়িৎ দ্বিমেরুকে কোন দিকে নিয়ে আসতে চাইছে? ইলেকট্রিক ফিল্ডের দিকে নিয়ে আসতে চাইছে, ইলেকট্রিক ফিল্ড বরাবর তাকে শুইয়ে দিতে চাইছে। কিন্তু তুমি যদি একে রোটেট করতে চাও তার অপোজিটে, ইলেকট্রিক ফিল্ড চাইছে তড়িৎ দ্বিমেরুটা ওই ইলেকট্রিক ফিল্ড বরাবর শুয়ে পড়ুক, কিন্তু তুমি চাচ্ছ তুমি ওকে অপোজিটে ঘোরাবে, যেদিকে এই টর্কটা ক্রিয়া করছে তুমি তার অপোজিটে ঘোরাতে চাইছো তড়িৎ দ্বিমেরুটাকে, মানে তার উল্টো দিকে তুমি নিতে চাইছো। তাহলে একটা বল যেদিকে ক্রিয়া করে, একটা টর্ক যেদিকে ক্রিয়া করে, তুমি যদি তার উল্টো দিকে কিছুকে ঘোরাও, তাহলে তার জন্য কি করতে হবে? তোমাকে কাজ করতে হবে ওই সিস্টেমটার উপর, তবেই জিনিসটা ঘুরবে বা জিনিসটার স্মরণ হবে। পৃথিবী তোমাকে টানছে, তুমি যদি একটা বস্তুকে পৃথিবীর সাপেক্ষে উল্টো দিকে উপরে ওঠাতে চাও, তাহলে তোমাকে ওই বস্তুটার উপর কাজ করতে হবে, ঠিক আছে। এখানেও তাই, এখানে এই টর্কটা এই তড়িৎ দ্বিমেরুকে ইলেকট্রিক ফিল্ড বরাবর শুইয়ে দিতে চাইছে, কিন্তু তুমি কি করতে চাইছো? তুমি চাইছো তড়িৎ দ্বিমেরুটাকে তুমি তার অপোজিটে ঘোরাতে চাইছো। তার জন্য কি করতে হবে? তোমাকে কাজ করতে হবে। তাহলে তুমি যদি কাজ করো ওই তড়িৎ দ্বিমেরুটার উপর, তাহলে তড়িৎ দ্বিমেরুটার শক্তি কি হবে? বাড়বে। স্থিতিশক্তি কি হবে? বাড়বে। তাহলে আমি আমি বের করতে যাচ্ছি কতটা কৃতকার্য হবে যদি আমি একে থিটা পরিমাণ রোটেট করাতাম, তাহলে কতটা ওয়ার্ক আমাকে করতে হতো তড়িৎ দ্বিমেরুটার উপর। এই পরিমাণ আমাকে করতে হতো ওয়ার্ক। আমি যদি টর্কের সাথে আমি যদি কৌণিক সরণকে গুণ করি, তাহলে আমি কি পাবো? কৃতকার্য পাবো। যেরকম বলের সাথে রৈখিক সরণকে গুণ করলে কৃতকার্য পাওয়া যায়, সেরকমের প্রযুক্ত টর্কের সাথে যদি কৌণিক সরণকে গুণ করা যায় তাহলে কৃতকার্য পাওয়া যায়। তাহলে এখানে আমি ধরো অল্প পরিমাণ রোটেট করালাম, এই থিটা থিটা পজিশনে ছিল আমারই এটা, বা আমি নিয়ে এসেছিলাম ওকে থিটা পজিশনে, তারপরে আরেকটু ঘোরালাম, এই এই প্লাস কিউ চার্জটাকে ধরো এখানে নিয়ে আসলাম আমি, আর মাইনাস কিউ চার্জটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে আমি কতটুকু আরো এক্সট্রা রোটেট করালাম? আরো এক্সট্রা এই ডি থিটা পরিমাণ রোটেট করালাম। এই এক্সট্রা ডি থিটা পরিমাণ রোটেট করার জন্য আমাকে এক্সট্রা কতটুকু আর কাজ করতে হলো? ডি ডাব্লিউ পরিমাণ ধরো আমাকে কাজ করতে হলো। তাহলে সেই ডি ডাব্লিউটাকে আমি লিখেছি টাউ ইন্টু ডি থিটা হিসেবে। এবার টাউ এর রাশিমালাটা কি ছিল আমাদের? টাউ এর রাশিমালাটা ছিল এখানে পি ই সাইন থিটা। তাহলে ওই অল্প পরিমাণ রোটেট করানোর জন্য আমার কতটা কার্য করতে হলো? আমার এই পরিমাণ কার্য করতে হলো, পি সাইন থিটা ডি থিটা এই পরিমাণ কার্য করতে হলো। তাহলে আমি যদি আমার এই তড়িৎ দ্বিমেরুটা যদি প্রথমে থিটা ওয়ান অবস্থানে থাকতো, ধরো এরকম ভাবে ছিল তড়িৎ দ্বিমেরুটা, প্রথমে ধরো এখানে ছিল, এটা ধরো থিটা ওয়ান অবস্থান তড়িৎ দ্বিমেরুটার, মাইনাস কিউ এ ছিল, এটা হচ্ছে প্লাস কিউ। প্রথমে ধরো থিটা ওয়ান এ ছিল তড়িৎ দ্বিমেরুটা, তারপরে তড়িৎ দ্বিমেরুটাকে আমি জোর করে এখানে নিয়ে আসলাম, মাইনাস কিউ, এটা এটা আমার প্লাস কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে এখন তড়িৎ দ্বিমেরুটা? থিটা টু কোণে আছে। তাহলে প্রথমে ছিল থিটা ওয়ান কোণে, সেখান থেকে থিটা টু কোণে আমি আনলাম। এই পুরোটা রোটেটের জন্য আমাকে কত কাজ করতে হবে? তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডি থিটা রোটেট করার জন্য কতটুকু কাজ করতে হয়েছে। তাহলে পুরো থিটা ওয়ান থেকে থিটা টু তে নিতে গেলে আমাকে কতটুকু কাজ করতে হবে? সেটা হবে এই ছোট ছোট এই ডি থিটা করে অল্প অল্প করে রোটেট করে করাতে করাতে যে কাজগুলো আমার হচ্ছে, এই সমস্ত কাজের সমষ্টি যদি আমরা করি, তাহলে এই থিটা ওয়ান থেকে থিটা টু তে এই তড়িৎ দ্বিমেরুটাকে রোটেট করাতে গেলে কতটা কার্য করতে হবে সেটা আমরা পাবো। তাহলে টোটাল ওয়ার্ক ডান আমার বের করার জন্য আমাকে কি করতে হবে? কৃতকার্য বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান আমরা কিভাবে পাবো? টোটাল ওয়ার্ক ডান আমরা এইভাবে পাবো যে পি ই সাইন থিটা ডি থিটা এর উপর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ওই সমস্ত ছোট ছোট কাজগুলো যোগ হয়ে আমার টোটাল কতটা কাজ হয়েছে সেটাকে আমার দেবে। তাহলে প্রথমে কোন অবস্থানে ছিল এই তড়িৎ দ্বিমেরুটা? থিটা ওয়ানে ছিল ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে, তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে। তারপরে ফাইনালি কোথায় এসেছে? থিটা টু কোণে এসেছে। তাহলে এই পুরোটার জন্য কতটুকু কাজ করতে হয়েছে? এই পরিমাণ কাজ করতে হবে আমাকে, ঠিক আছে। পি সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন থিটা ওয়ান টু থিটা টু এই পরিমাণ কার্য আমাকে করতে হবে। এবার ইন্টিগ্রেশন করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই পজিশনে এই থিটা ওয়ান
অ্যাঙ্গেলের এই পজিশনটাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরুর প্রাথমিক অবস্থান। তাহলে আমি ওকে ঘুরিয়েছি জোর করে, ও কিন্তু ঘুরতে চাইছে না, কারণ ইলেকট্রিক ফিল্ড ওকে কোন দিকে নিয়ে আসতে চাইছে, ইলেকট্রিক ফিল্ড ওকে তড়িৎ ক্ষেত্র বরাবর শুয়ে দিতে চাইছে, কিন্তু আমি তার উল্টো দিকে ঘোরাচ্ছি ওকে। তাহলে আমি যদি উল্টো দিকে ঘোরাই, আমি ওকে এনার্জি দিচ্ছি, আমি ওর উপর কার্য করছি, তাহলে ওর এনার্জি, ওর স্থিতিশক্তি কি হবে, বাড়বে। তাহলে আমি যদি ওকে থিটা 1 থেকে থিটা 2 তে নিই, তাহলে ওর এনার্জি বাড়ছে, তাহলে আমার করা কৃতকার্যটা কি হবে, ওই বস্তুর যে এনার্জির যোগান দেবে, স্থিতিশক্তির যোগান দেবে, তাহলে ফাইনাল যে স্থিতিশক্তি তার কি হবে, বেশি হবে। আর প্রাথমিক অবস্থায় স্থিতিশক্তি তার কি ছিল, কম ছিল। তাহলে আমি তার উপর কতটা কাজ করেছি সেটা হবে তার এই স্থিতিশক্তি দুটোর বিয়োগফলের সাথে সমান। ঠিক আছে, এটা কোথায় পড়েছিলে তোমরা আগের বছর, মনে করে দেখো, তোমরা শক্তির যে কার্যশক্তি একটা চ্যাপ্টার পড়েছিলে, সেখানে ক্লাস 11-এ সেখানে কিন্তু পড়েছিলে কার্যশক্তি উপপাদ্যের মধ্যেও পড়েছিলে, বা কনজারভেশন যে সিস্টেম, যে সংরক্ষী বলক্ষেত্র, সেখানে তুমি পড়েছিলে যে সংরক্ষী বলক্ষেত্রের একটা সিস্টেমের উপর যদি তুমি কার্য করো, তাহলে সেই সিস্টেমের স্থিতিশক্তি কিন্তু বাড়বে, আর সেই স্থিতিশক্তি বৃদ্ধির পরিমাণ হবে কৃতকার্যের সাথে সমান। তাহলে এখানে স্থিতিশক্তি তার কতটা বাড়লো, প্রথমে স্থিতিশক্তি ছিল ইউআই, তারপরে স্থিতিশক্তি হলো ইউএফ। তাহলে স্থিতিশক্তির যে বৃদ্ধিটা হয়েছে সেটা কতটা, ইউএফ মাইনাস ইউআই, ইউ বলতে এখানে স্থিতিশক্তিকে বোঝাচ্ছি। তাহলে ফাইনাল স্থিতিশক্তিকে আমি ইউএফ দিয়ে লিখলাম, আর প্রাথমিক অবস্থার, আই বলতে এখানে ইনিশিয়াল বোঝানো হচ্ছে, প্রাথমিক অবস্থার স্থিতিশক্তিকে এখানে ইউআই দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এই দুটো স্থিতিশক্তির যে বিয়োগফল সেটা হবে ওই বস্তুর উপর, ওই তড়িৎ দ্বিমেরুটার উপর কৃতকার্যের সাথে সমান। তাহলে এবার ইন্টিগ্রেশনটা করলেই আমি এই পুরো রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত পাওয়া যাবে, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, মাইনাস কস থিটা পাওয়া যায়। তাহলে সেটা যদি আমরা করি তাহলে কি পাবো, মাইনাস পিই কস থিটা। এভাবে আমাদের লিমিট দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, থিটা 1 টু থিটা 2। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, যে মাইনাস পিই কস থিটা 2 মাইনাস কস থিটা 1, এভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান হবে। আবার দেখো এইটা কার সাথে সমান, এটাকে তো আমি এভাবেও লিখতে পারতাম যে মাইনাস পিই কস থিটা 2, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তাহলে সেইটা হতো প্লাস পিই কস থিটা 1। এখন ওইটাকে আমি প্লাস না লিখে ওপরেরটার সাথে মেলানোর জন্য, ওপরে কোনটার সাথে মেলানোর জন্য, এই যে এখানে লিখেছি না ইউএফ মাইনাস ইউআই, এইটার সাথে মেলানোর জন্য এটাকে আমি এইভাবে করে লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি পি কস থিটা 2 মাইনাস পি কস থিটা 1, এইভাবে আমি লিখতেই পারি। দেখো তাহলে আমি ব্যাপারটাকে বোঝাতে পারবো যে এইটা হবে আমার ইউএফ আর এইটা হবে আমার ইউআই। তাহলে এই দুটোর বিয়োগফল হবে করা কৃতকার্যের সাথে সমান। তাহলে এই এক্সপ্রেশন গুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হবে আমাদের ডাব্লু, ঠিক আছে, এটা হবে আমাদের ডাব্লু, আমার কৃতকার্যটা, যে রোটেট করানোর জন্য কতটা কৃতকার্য করতে হবে সেটার রাশিমালা। আর এটা হচ্ছে আমাদের এই ডাব্লুটাকে আমরা এভাবেও লিখতে পারি, ইউএফ মাইনাস ইউআই এর মাধ্যমেও লিখতে পারি, যে ডাব্লু ইজ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই হবে। ইউএফ বলতে কি বোঝানো হচ্ছে, ইউআই বলতে কি বোঝানো হচ্ছে, দেখো আমি তোমাদের কিন্তু লিখে দিয়েছি। তাহলে সোজা কথায় আমরা কি বলতে পারি, যে তড়িৎ দ্বিমেরুটা যদি তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে অবস্থান করে, সেই অবস্থায় তড়িৎ দ্বিমেরুটার স্থিতিশক্তির রাশিমালাটা কি হবে, স্থিতিশক্তিটার রাশিমালা কি হবে, দেখো এই যে ইউএফ তুমি লিখেছো, এফটা আমি ফাইনাল পজিশনটাকে বোঝাচ্ছি, ফাইনাল পজিশনে কত কোণে ছিল, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে তড়িৎ দ্বিমেরুটা কত কোণে ছিল, থিটা 2 কোণে ছিল। সেই থিটা 2 কোণে থাকাকালীন তার যে স্থিতিশক্তি হয়েছে সেটা কত লিখেছি, দেখো ইউএফটা কত লিখেছি, মাইনাস পিই ইন্টু কস থিটা। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি না যে এইটা হচ্ছে স্থিতিশক্তিটা হচ্ছে এই পি আর ই এর যে স্কেলার গুণফল তার সাথে সমান। তার মানে পি ডট ই করলেই তো আমরা পেতাম, মাইনাসটা এখানে আছে আর পি ডট ই, এইটা করলেই কি পাবো, একটা তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির রাশিমালাটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি হবে মাইনাস পি ডট ইর সাথে সমান। ডট প্রোডাক্ট করলে কি পাওয়া যায়, ডট গুণ করলে ক্লাস 11-এ শিখেছিলে, দুটো ভেক্টরের ডট গুণ করলে কি পাওয়া যায়, এ ডট বি করলে তার আনসার হিসেবে পাওয়া যায় এ বি ইন্টু কস থিটা। তাহলে সেটাই কিন্তু এখানে বেরোলো। সো ইউ ইজ ইকুয়াল টু হবে মাইনাস পি ডট ই।
তাহলে এই যে রাশিমালাগুলো বললাম আজকে, এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে আমাদের, নাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, পরে এগুলো কাজে লাগবে খুব। আরেকটা জিনিস বলে আমি আজকের আলোচনা শেষ করছি, দেখো মনে রাখবে যে সবসময় আমি আমি বারবার বলছি যে এই ইলেকট্রিক ফিল্ড যেদিকে ক্রিয়া করে, ইলেকট্রিক ফিল্ড বরাবর একটা তড়িৎ দ্বিমেরুকে শুইয়ে দিতে চাই, ইলেকট্রিক ফিল্ড মানে এইভাবে রাখতে চাই তড়িৎ দ্বিমেরুটাকে। তাহলে তড়িৎ দ্বিমেরুটা যদি এইভাবে থাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে এই অবস্থানটা হবে তড়িৎ দ্বিমেরুর একটা একটা স্থির সাম্যাবস্থা। এটা একটা সাম্যাবস্থান হবে তড়িৎ দ্বিমেরুর। সাম্যাবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি হয়ে যায় 0 বা মিনিমাম, সব থেকে কম, এখানে 0ই বলছি আমি, যে সাম্যাবস্থানে তড়িৎ দ্বিমেরুর স্থিতি বা একটা সিস্টেমের স্থিতিশক্তি হয়ে যায় 0। যে অবস্থানে স্থিতিশক্তি 0 সেটাই হয় তার সাম্যাবস্থান। সুস্থির সাম্যাবস্থান বা অস্থির সাম্যাবস্থা সেটা হতে পারে। ঠিক আছে, যেখানে স্থিতিশক্তি যে অবস্থানে মিনিমাম বা ম্যাক্সিমাম, সেটা হয় একটা সিস্টেমের সাম্যাবস্থা। যদি স্থিতিশক্তি মিনিমাম হয় সেটা হয় সুষম সাম্যাবস্থা, মানে স্থির সাম্যাবস্থা। আর যদি স্থিতিশক্তি কোথাও ম্যাক্সিমাম হয় তাহলে সেটা হয় অস্থির সাম্যাবস্থা। তাহলে দেখো স্থিতিশক্তির রাশিমালা আমি কি লিখেছি, স্থিতিশক্তির রাশিমালা লিখেছি মাইনাস পি ডট ই, আর মাইনাস পি ডট ই কে আমি কি লিখতে পারি, মাইনাস পি কস থিটা এরকম লিখতে পারি। যদি থিটা 0 হয়ে যেত তাহলে ইউ কত হয়ে যেত, ইউ হয়ে যেত দেখো মাইনাস পি, কারণ কস 0 এর মান হচ্ছে 1। তাহলে থিটা যদি 0 হয়ে যেত মানে পি আর ই যদি একই অভিমুখে কাজ করত, তাহলে ইউ এর মান হতো মাইনাস পি, মানে স্থিতিশক্তি সব থেকে কম হতো তড়িৎ দ্বিমেরুর। তাই তড়িৎ দ্বিমেরু যদি এইভাবে তড়িৎ দ্বিমেরু যদি এইভাবে ই বরাবর অবস্থান করে, ক্যাপিটাল ই ভেক্টর বরাবর অবস্থান করে, তাহলে সেইটাকে বলবো আমরা তড়িৎ দ্বিমেরুর সুস্থির সাম্যাবস্থা। কিন্তু সে যদি উল্টো ভাবে থাকতো, ধরো ই এই দিকে ক্রিয়া করছে কিন্তু তড়িৎ দ্বিমেরুর প্লাস চার্জটা এদিকে আর মাইনাস চার্জটা এদিকে আছে, তাহলে এটাও কিন্তু তড়িৎ দ্বিমেরুর একটা সাম্যাবস্থা। কিন্তু এই সাম্যাবস্থায় দেখো এখানে পি কোন দিকে ক্রিয়া করছে, পি ভেক্টরটা ক্রিয়া করছে এই দিকে অপোজিটে, ই ভেক্টরের অপোজিটে ক্রিয়া করছে। তাহলে এই অবস্থায় স্থিতিশক্তি কত হবে, এই অবস্থায় স্থিতিশক্তি হবে মাইনাস পি কস থিটা। এবার থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হয়ে যাবে, কিন্তু যেহেতু অপোজিটে হয়ে গেছে ই আর পি, তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে এখানে 180 ডিগ্রি। আর কস 180 ডিগ্রির মান কত, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে কত হয়ে যাবে, এটা প্লাস পি হয়ে যাবে। তাহলে ওপরে আমরা কি পেয়েছি, স্থিতিশক্তি খুবই কম হয়েছে, সব থেকে কম হয়েছে। আর এই অবস্থানে স্থিতিশক্তি কি হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে। এবং স্থিতিশক্তি যদি ম্যাক্সিমাম হয় সেটাও একটা সাম্যাবস্থা, কিন্তু সেই সাম্যাবস্থাটাকে আমরা বলি অস্থির সাম্যাবস্থা। তাহলে তড়িৎ দ্বিমেরুটা যদি ই বরাবর অবস্থান করে এবং থিটা 0-তে থাকে, তাহলে সেটা হবে সুস্থির সাম্যাবস্থা। আর থিটা যদি 180 ডিগ্রি হয়ে যায় সেটা হবে আমাদের অস্থির সাম্যাবস্থা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মনে রাখার মতো ব্যাপার, এটা আমি নোটে আশা করি লিখে রেখেছি, তোমরা দেখতে পারো সেখান থেকে। আচ্ছা, তাহলে এগুলো তোমরা বারবার রিভিশন করো। পরবর্তী নেক্সট লেকচারে আমি এগুলোর উপর কিছু তোমাদের দু একটা অঙ্ক করাবো এই তড়িৎ দ্বিমেরুর উপর। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।